যেটা বলছিলাম শুনতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমার এটা লাস্ট সেগমেন্ট, প্রথম দিন একটু দেরি হয়ে যাচ্ছে, একটু প্লিজ আমার সাথে আমরা 20 মিনিটের ক্লাস করব। তো আমাদের এই জিনিসগুলো যারা আমরা অনার্সের শুরুতে আছি বা যারা এখনো আপনার মানে ইয়ে করতে পারতেছি না, আপনাদেরকে সব এই নিউজগুলো পড়ে ফেলতে হবে। বিশেষ করে দেখেন, আপনারা এখন বিসিএস এ টিকতে গেলে এখনকার প্রশ্নগুলো এরকম হয় যে আপনার অ্যানালাইটিক্যাল কোশ্চেন। আপনি ধরেন যে আমেরিকা ট্রাম্প যদি হরমুজ প্রণালীর উপর মানে হরমুজ প্রণালী দখলে রাখতে না পারে, তাহলে সারা বিশ্বের সারা বিশ্বের উপর ডলারের প্রভাব কিরকম হতে পারে। ডলারের বিপরীতে চায়নার মুদ্রা বা মুদ্রা, ইরানের মুদ্রা কতটুকু শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে যদি হরমুজ প্রণালী ইরানের দখলে থাকে। আপনি এখন সারা জীবনে আপনি হরমুজ প্রণালী কাকে কাকে বিভক্ত করছে, কোনটা আপনার মানে কোন দেশের সাথে কোন দেশে হরমুজ প্রণালী গেছে, হরমুজ প্রণালীর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, কোন কোন দেশের মধ্যে দিয়ে হরমুজ প্রণালী গেছে, হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে, এগুলো মুখস্থ করে গেছেন। কিন্তু আপনি হরমুজ প্রণালীর সাথে বিশ্ব অর্থনীতির সম্পর্ক, তেল ব্যবসার সম্পর্ক, ইন্টারন্যাশনাল রাজনীতির সম্পর্ক, এগুলো বিশ্লেষণ কোনোদিনই পত্রিকায় পড়েন নাই। ইউটিউবে আপনি, ফেসবুকে আপনি রিল দেখেন, কিন্তু কোনোদিন আপনি এইসব পেজে লাইক দেন না, এইসব পেজগুলো আপনি অ্যাভয়েড করে গেছেন। সারাদিন নায়ক নায়িকা, পরিমণি আর হিরো আলম নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন, কিন্তু এগুলো কোনোদিন খেয়াল করেন নাই। তাহলে আপনি সেই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন? আপনার এই জায়গাগুলোতে ইন্টারেস্ট এখন থেকে গ্রো করতে হবে, যদি আপনি টার্গেট হিসেবে বিসিএস বলেন, প্রাইভেট জব বলেন, বা বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান, এটা যেন পারেন। আর ফাইনাল ইয়ারে যারা অলরেডি আপনারা আছেন, ইন ফিউচারে যারা আপনারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছেন, আপনারা দেখেন অ্যাডভান্স লেভেলে আপনার পেপার পড়তে হবে, অ্যানালাইসিস অফ নিউজ, নিউজের অ্যানালাইসিস করতে হবে, এডিটোরিয়াল পড়তে হবে। আইএলটিএস এর জন্য আমি তো বলবো, যারা আপনার হায়ার স্টাডি করতে যাচ্ছেন তাদের বেসিক্স হচ্ছে আইএলটিএস, এটা নিয়ে কথা হবে আমাদের হায়ার স্টাডিজ এরিয়াতে। তো এই জিনিসগুলো আমরা করব। আমরা একটু দেখি আর কি আছে। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। আমাদের বিসিএস এর যে সিলেবাসটা আছে আপনারা একটু দেখে রাখবেন সবাই, এটা খুব সহজ। প্রিলিতে কত নাম্বার থাকে, রিটেনে কি কি সাবজেক্ট আছে একেবারে দেখেন। আপনি ফার্স্ট ইয়ারে পড়তেছেন, আপনি বাংলায় পড়েন, ইংলিশে পড়েন, আরবিতে পড়েন, এগ্রিকালচারে পড়েন, জেনেটিক্সে পড়েন, বায়োকেমিস্ট্রিতে পড়েন, দেখেন বিসিএস এ তো আপনার এই প্রশ্নটা আসবেই। এই সিলেবাস তো ফিক্স করা আছে। আপনারা জানেন, আপনার 41তম বিসিএস এ মানে 3জন ক্যাডারকে মানে একেবারে এক্সপেল করা হয়েছিল ফাইনাল রেজাল্টের পর। 3জন ক্যাডারকে এক্সপেল করা হয়েছিল। এরা আগামী 2টা বিসিএস বা 3টা বিসিএস পর্যন্ত এরা কোনো বিসিএস পরীক্ষা দিতে পারে না, পিএসসি থেকে তাদেরকে এক্সপেল করা হয়েছে। এক্সপেল করার কারণ ছিল, তারা 3জনের মধ্যে 2জন হয়েছে অ্যাডমিন ক্যাডার, একজন হয়েছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। বাট তারা হচ্ছে আপনার বুয়েটে একজনের পরে 3জনেই বুয়েটে পরে সেকেন্ড ইয়ারে। মানে তারা আপনার ওই যে আপনার বিসিএস তো আপনার করার জন্য কোনো লাগে না, আপনার ওই যে ফাইনাল একাডেমিক সার্টিফিকেটস লাগে না, আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করলেই হয়, অনলাইন অ্যাপ্লিকেশন করলেই হয়। তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছে যে আমরা দেখবো বিসিএস এ কি হয়। তো পরীক্ষা দিতে গিয়ে তারা প্রিপারেশন নিয়ে তারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হয়ে গেছে, ফাইনালি যখন সার্টিফিকেট চাইছে তারা তো সার্টিফিকেট দিতে পারে না। ফলে হয়েছে কি এখন, নিকা বলেন, শুনতে পাচ্ছি না নিকা। আচ্ছা, হুম, ওকে। তো বিষয়টা হচ্ছে, আপনি তো এখনই আপনি জানেন আপনার এই বিসিএস এর সিলেবাসে কি আছে। তো আপনি সিলেবাস দেখে আপনি যদি বিসিএস যদি আপনার টার্গেট থাকে, আপনি টার্গেট করেন, আপনি এই জিনিসগুলো কভার করেন। আন্তর্জাতিক বিষয়াবলীর কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে এটা আপনি দেখে রাখেন। ন্যাটো কেন, আপনার ন্যাটোকে আমেরিকা পছন্দ করে বা পছন্দ করে না, ন্যাটোতে কোন দেশ যুক্ত হইলো বা দিল, ন্যামেকে নন অ্যালাইন মুভমেন্ট যেটা, এটাতে কেন আসলো না, রাশিয়া কেন ইউক্রেনের উপর এখনো পর্যন্ত আক্রমণ করতেছে, এই জিনিসগুলো এখন একটু পড়তে থাকেন। আচ্ছা, এটা আপনার হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলবো, সিলেবাস, বিসিএস এর সিলেবাস নিয়ে আমরা কি করব। তবে ইদানিং কিন্তু আপনারা দেখেন বিসিএস এ কিন্তু আপনার আপনার বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা কিন্তু প্রচুর আসতেছে, কারণ তারা কিন্তু ভাব বুঝে গেছে। তারা যে ভাবটা বুঝে গেছে, এই ভাবটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি সহজে বিসিএস ক্যাডার হইতে পারবেন।
ভাবটা কি বুঝতে পারছে? তারা বুঝতে পারছে আচ্ছা আমি যে ডাক্তারি যে পড়া পড়েছি, ডাক্তার হওয়ার জন্য যে পরিমাণ পড়া পড়তেছি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে পরিমাণ পড়া পড়তেছি, তার 10 ভাগের 1 ভাগ পড়া যদি আমি বিসিএস এর জন্য পড়ি, তাহলে তো আমি ক্যাডার না, আমি সর্বোচ্চ ক্যাডারে চলে যাব। তাইলে আপনি কেন আপনি শুরু করবেন না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটা ডাক্তার যে পরিমাণ পড়া পড়ে, তার 10 ভাগের 1 ভাগ পড়া পড়লে বিসিএস ক্যাডার সর্বোচ্চ লেভেলে চলে যাবে। ইভেন আপনি আইইউবিটির একটা স্টুডেন্ট, আমি জানি আপনাদের কিন্তু প্রচুর পড়াশোনার চাপ, আপনাদের বিভিন্ন রকম কোর্স কারিকুলা দিয়ে ভরায় রাখছে। এই চাপের যদি 30%ও যদি আপনারা বিসিএস এর জন্য ট্রাই করেন, তাহলে তো আপনি হয়ে যান। কেন আপনি এ করেন? আপনার সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে কি কখনো বলা হয়েছে যে আইওবিটি সার্টিফিকেট বিসিএস এর জন্য কাজে লাগবে না? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রচুর বিসিএস ক্যাডার হচ্ছে এখন। আপনারা ইংলিশে ভালো কথা বলতে পারেন, আপনাদের প্রেজেন্টেশন স্কিল ভালো, তাহলে আপনি কেন এটা করবেন না? সো এখন থেকে আপনাদের সেই ড্রিমটা আপনাকে বাড়াইতে হবে। তো এইটা নিয়ে আর কথা বলবো না। এখন বুক সিলেকশন, আমি যেটা বলতেছিলাম, বুক সিলেকশন আসলে আপনার এটা নিয়ে একটা ক্লাস হবে, আমাদের একজন আসবে বিসিএস ক্যাডার, সে সরাসরি বলবে সে কি কি বই পড়ছিল, কোন কোন কোচিং করছিল, কোন কোন স্যারের ক্লাস ভালো লাগছিল, এগুলো নিয়ে কথা বলবে। তো বুক সিলেকশন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার টেবিলে আমরা, আমি তো হলে থাকতাম, হলে আমি দেখছি আমাদের কিছু ছোট ভাইদের বা বড় ভাইদের টেবিল ভর্তি বই, কিন্তু বিসিএস ক্যাডার হতে পারে না কোনদিন। কারণ কি জানেন? আপনি একটা বই, বাংলা বই 5টা কিনছেন, এমপি3 কিনছেন, তারপরে যে কিনছেন, জয়কলি কিনছেন, ডাইজেস্ট কিনছেন, তারপরে প্রফেসর কিনছেন, নানান রকম বই কিনে সেরাবেরা করে ফেলছেন, আপনি নিশ্চিত ফেল। বই যার যত কম, তার চাকরি পাওয়ার সম্ভাবনা কি তত বেশি। এটা নিয়ে কথা পরে বলবো। সো আপনার একটা জিনিস বলে রাখি, বিসিএস টা একটা হাইপ হিসেবে চিন্তা করবেন। বিসিএস মানেই যে জীবন তা কিন্তু না। বাংলাদেশে ওই যে বললাম 0.5% স্টুডেন্ট আপনার বিসিএস এর অ্যাপ্লিক্যান্টরা ক্যাডার হইতে পারে, বাকিরা সবাই ফেল করে। তার মানে এই নয় বাকিরা সবাই মেধাবী না, বাকিদের সবাই মেধাবী বা অনেকেই মেধাবী, তারা হয়তোবা অন্য জবে যেতে হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, আর কিছুই না। তো আমরা এটা নিয়ে কথা বলবো, এটা আজকে না, এটা আজকে না, একটু একটু দেখাই আপনাদের। আমি কিন্তু, আমার কাছে অনেকগুলো মার্কশিট আছে বিভিন্ন গ্রুপ থেকে অ্যানালাইসিস করা। ভাইবাটা কতটা ইম্পর্টেন্ট এটাকে জাস্ট আপনাকে একটু বোঝানোর জন্য আমি বলি। দেখেন, আপনার এই যে 2টা ভাইবার আপনার নাম্বার আছে আমার কাছে। একজন ট্যাক্স ক্যাডারে এসেছে, সে টোটাল মার্ক পেয়েছে 900-র মধ্যে 506। 900-র মধ্যে রিটেনে 506 পেয়ে সে ট্যাক্স ক্যাডার পেয়েছে। নাম হচ্ছে মুশরিয়া শারমিন ওয়ারিসি। আর বিসিএস এর নাম্বার পত্র পাওয়া যায়, আপনারা জানেন কিনা, মার্কশিট তোলা যায় রিটেন পরীক্ষার পর, আপনি রেজাল্টের পর, ফাইনাল রেজাল্টের পর মার্কশিট তোলা যায়। আচ্ছা, আর জুলিয়া খাতুন, সে নন ক্যাডারে আসছে 900-র মধ্যে 545 পেয়ে। 900-র মধ্যে 506 পেয়ে পাইছে ট্যাক্স ক্যাডার। আর 900-র মধ্যে 545 পেয়ে মানে আরো 40 নাম্বার বেশি পেয়ে সে ফেল করছে, মানে ইয়ে হই নাই, সে কোনো ক্যাডারই পায় নাই, সে নন ক্যাডার 10ম গ্রেডের পোস্ট পাইছে। যারা নন ক্যাডার পদে বিসিএস এ যখন আপনার ইয়ে হয়, ফাইনালি যারা টিকতে পারে না, তাদের মধ্যে থেকে পরবর্তীতে নন ক্যাডার নেওয়া হয়, নন ক্যাডার ফার্স্ট ক্লাস নেওয়ার পরে তারপরে সেকেন্ড ক্যাডার নেওয়া হয়। তাইলে এই মেয়েটার ক্ষেত্রে কি ঘটছিল? এই মেয়েটার ক্ষেত্রে ঘটছিল কি, এই যে আপনার 506 যে পাইছে, সে ভাইভাতে এক্সট্রিম ভালো করছে। আর 545 যে পাইছে জুলিয়া, সে ভাইভাতে জঘন্য খারাপ করছে। আমি বলতেছি খালি চোখে যেটা বলবো আমি, দেখেন বাংলাদেশে কিন্তু অনেক কিছুই হয়। এখন যেটা অনেক কিছু হয় সেটা নিয়ে আমি কথা বলবো না। খালি চোখে আমরা এটাই বুঝতে পারি যে এখানে তো রিটেনের নাম্বার দেয়, ভাইবার নাম্বার তো কখনো প্রকাশ করে না বিসিএস এ। তাইলে আপনার সে 900-র মধ্যে 506 পায় ট্যাক্স পাওয়ার কারণ হচ্ছে ভাইভাতে এক্সক্লুসিভ কিছু করছে। আর জুলিয়া খাতুন 545 পায়ও ভাইভাতে খারাপ করার কারণে সে ক্যাডারই হইতে পারেনি। তাহলে ভাইবা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভাইবা নিয়ে আমাদের কয়েকটা ক্লাস হবে, সেই ক্লাসগুলো আমি আপনাদের নিব এবং আমাদের সাথে আরো কয়েকজন থাকবে। তো উম, এই সেক্টরগুলো নিয়ে আমি কথা বলবো। আমরা একটু দেখি আর কি আছে, খুব বেশি কথা নাই। আমরা বিসিএস এ দেখি অনেকে বিসিএস কে আমরা করি দেখি, চা বিক্রেতা থেকে বিসিএস ক্যাডার হয়েছে, 8 বছর চেষ্টা করার পর বিসিএস ক্যাডার হয়েছে। তারপরে বাবা রিক্সা চালায়, এরকম বিসিএস ক্যাডার হয়েছে। এগুলো কিন্তু আপনারা আপনারা একটু অনুপ্রেরণা হিসেবে নেবেন, এই গল্পকে ও এরকম তো হয়, পত্রিকায় তো এরকম দেখেই, এরকম কখনো যেন আপনার মনে না হয়। ঠিক আছে? তো এই এই দেখেন, বিসিএস ক্যাডার, বিসিএস হওয়াটা যে একটা, মানে একটা
আমাদের আমাকে এই গল্পটা খুব পড়ে মানে এর একটা ইন্টারভিউ দেখছিলাম। চিন্তা করেন, মানে তাকে সবাই বলতো যে তুমি মানে কথাবার্তা তুমি ঠিকঠাক বলতে পারো না, রেগে যাও, মানুষের সাথে ডিল করতে পারো না, বলো মানে ঠিক মতো মানে ইয়ে করতে পারো না, কমিউনিকেশন স্কিলে তোমার খুব ঘাটতি আছে। তখন সে চিন্তা করলো কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়ানো যায়। তো এই ভদ্রলোক কমিউনিকেশন স্কিল বাড়ানোর চিন্তা করে সে কোনো জব, এমন একটা জব খুঁজতেছিল যেখানে মানুষকে ডিল করতে হয়। সে ওই দেশ ট্রাভেলস এর ওই যে ইয়ে করছে, সুপারভাইজার হিসেবে জয়েন করছে। সেখানেও ইন্টারভিউ দিতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হয়েছে, কারণ তাকে নিতে চায় নাই। সে তার পরিচয় হাইড করে, সে এসএসসি পাস বলে পরিচয় টরিচয় হাইড করে সেই ইয়েতে দেশ ট্রাভেলস এর ই করে এক এক কাস্টমারকে এক এক ভাবে ডিল করতে হয়। এই ডিলিংস করে 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 6 মাস চাকরি করার পর তার কমিউনিকেশন এত স্কিল ভালো হয়েছে, বিসিএস এর ভাইভাতে সে চমৎকার ভালো করছে। এর ভিডিও আছে, আমি আপনাদের দেখাবো। আপনার দেখেন, এটা এগুলো কিন্তু ইন্সপায়ারেশনের জায়গা না, এটা হচ্ছে সাধনার জায়গা। আমি যদি আপনাকে বুঝাইতে পারি যে আপনার সাধনার লেভেলটা কোন লেভেলে নিয়ে গেলে আপনি বিসিএস বলেন, প্রাইভেট জব বলেন, হায়ার স্টাডিজে যাইতে পারবেন, সবই এক। অনেকে বলে যে বিসিএস টা একটা মানে ইয়ে ডিফারেন্ট ট্র্যাক, না, প্যাশন সব জায়গার জন্য এক। আপনি কি মনে করতেছেন যে হায়ার স্টাডির জন্য বিদেশে যাবেন, প্রতিদিন প্রফেসরকে ইমেল লিখতেছেন 2টা 4টা 5টা 10টা 12টা, কিন্তু কোনো প্রফেসর রিপ্লাই করতেছে না, বা আপনি কোনো স্কলারশিপের কোনো নাম গন্ধও নাই, আপনি কেমনে হবেন? অথবা আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন, 6.5 আসে, 6.5 আসে, 6 আসে, আরে ভাই 7 আসে না, অথবা একটার মধ্যে যায় 5.5 আসে রিটেনে বা ইয়েতে, লিসনিং এ। তো এই যে পেশনের জায়গাটা ইমপ্রুভ করবে যদি এই গল্পগুলো একটু শুনেন। আমি এগুলো নিয়ে আর কথা বলবো না, ভাইবা টাইবা এগুলো নিয়ে আমরা অনেক কথা আছে। তারপরে রিসার্চ ইনস্টিটিউট নিয়ে দেখেন, রিসার্চ ইনস্টিটিউটে চাকরির প্রশ্ন কমন ফেলানো যায়। আমি আপনাদের ক্লাস নিব, ইনশাল্লাহ আপনারা দেখবেন কমন করার খুবই সম্ভাবনা আছে। কারণ আমি দেখেছি গত কয়েক বছর ধরে রিসার্চ ইনস্টিটিউটে আপনার এই যে চাকরির মানে প্রশ্নগুলো আপনার যদি ইয়ে করি, দেখেন এই যে এরকম কিছু প্রশ্ন আছে, ফ্রিকোয়েন্টলি রিপিট হয়, বিনাতেও আসে বাড়িতেও আসে, কারণ ওই জিনিসগুলোই তারা অ্যাপ্লাইড ফিল্ডে কাজ করে। এই যে আমি প্রশ্নের ইয়ে ছবি টবি আছে, আমি এগুলো নিয়ে কথা বলবো। তো এরপরে আমাদের যে জায়গাগুলো আমাদের ফোকাস করতে হয়, বিশেষ করে ব্রিডিং সেকশন, তারপরে আপনার বিশেষ করে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং, এইখানে টার্মিনোলজি গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। হর্টিকালচার টার্মিনোলজি গুলো ইম্পর্টেন্ট। কি কি ইম্পর্টেন্ট কি কি ইম্পর্টেন্ট না, কোন সাবজেক্ট কি বিন্দু মাত্র পড়া লাগবে না, কোন সাবজেক্ট বেশি পড়তে হবে, বিশেষ করে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং, এন্টোমোলজি, অ্যাগ্রোনমি, হর্টিকালচার, এগুলো বেশি পড়তে হয়, কোন কোন অংশ বেশি পড়তে হয়, এগুলো আমরা রিসার্চ ইনস্টিটিউটের ক্লাসগুলোতে বলবো। তো এগুলো আমার ইয়েতে আছে, এই স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট থেকে কোন টপিকস গুলো বেশি বেশি আসে, ওইগুলো আমরা কিভাবে ই করব, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে মোটামুটি ইয়ে আমাদের বিসিএস এর ভাইভাতে যায় দেখবেন, আপনার বলবে যে আপনার একটা নজরুল সঙ্গীত গান তো, এই আপনি একটা রবীন্দ্রসঙ্গীত বলেন তো, বা রবীন্দ্রনাথের একটা প্রেমের কবিতা বলেন তো, বা রবীন্দ্রনাথের একটা পূজা পার্বণের কবিতা ইয়ে বলেন তো, বা রবীন্দ্রনাথের একটা দেশভাগের সময় একটা গান লিখছিল সেটা বলেন তো, বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কোন ইয়ের বাউল গানের অনুরূপ, বা ওই বাউল গানটা কে গাইছিল, গগন হরকরা নামে একজন বাউল গাইছিল। তারপরে আপনার এই জাতীয় যত তথ্যগুলো আছে সেগুলো থেকে কিন্তু বিসিএস ভাইবা বলেন, প্রাইভেট জব বলেন, এগুলো থেকে প্রশ্ন করে। তো কিভাবে প্রশ্ন করে সেগুলো আমরা আলোচনা করব ইন ফিউচারে। তো এর বাইরে আপনার কি কি স্কিল ডেভেলপ করতে হবে ইন ফিউচারে, সেটা নিয়ে কথা বলবো। আপনারা যদি কেউ প্রোগ্রামিং পারেন আর সফটওয়্যার ইউজ করতে পারেন, আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট পারেন, আপনি যদি প্রোগ্রামিং পারেন, কম্পিউটার স্কিল যদি ভালো থাকে, এই বা ছোট ছোট কোর্স করে থাকেন অনলাইনে, এগুলো খুবই হেল্পফুল হবে। তো আবার এগুলো নিয়ে আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না, আজকে অনেক কথা বলা হয়ে গেছে। শুধু একটা কথা এইদিকে লাস্টের দিকে বলি, যে আপনার এই একটু দেখে দাঁড়ান, এগুলো না এগুলো না এগুলো না, এগুলো পরের কথাতে আসবে। বিসিএস এর জন্য পড়তে গেলে, বুঝতে পারছেন, বিসিএস এর জন্য পড়তে গেলে আমাদের পড়াশোনা, যে কোনো চাকরির জন্য পড়তে গেলে আমাদের পড়তে হবে এইভাবে। খেয়াল করতেছেন আপনারা? এইভাবে যদি পড়তে পারেন, এইভাবে যদি লিখতে পারেন, এইভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। সো আজকে আর কথা না, আমরা আপনার এটা নিয়ে এগুলো অনেক কিছু সাজানো আছে, আমরা পরে কথায় বলবো। তো আপনাদের কোনো কথা থাকলে সেটা শুনবো, তারপরে হচ্ছে যে আজকে ক্লাস শেষ করবো। থ্যাংক ইউ। বলেন প্লিজ। হ্যালো। যে কোনো প্রশ্ন আমাকে ভাইয়া বলে সম্বোধন করলেই হবে, স্যারও বলা লাগবে না। এক। দুই নাম্বার হচ্ছে যে আমি আপনাদেরকে আপনি আর বলবো না, তুমি করে বলবো, আমি অনেক সিনিয়র হয়ে গেছি।
15 বছর হলো ক্যাডার সার্ভিসে। আর আমি বিলিভ করি যে যারা জব করতে চাচ্ছ, মানে যারা জবে যাবে, তারা আমার খুব কাছের ছোট ভাই হিসেবে আমি ট্রিট করব। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি তুমি তুমি করে বলবো। তো আর হচ্ছে যে তোমরা আমাকে ভাইয়া বলে সম্বোধন করলেই আমি হ্যাপি। সো কারো কোনো কোশ্চেন আছে? আমরা কোশ্চেন না থাকলে আমরা হোপফুল। আমরা সম্ভবত আমার নেক্সট ক্লাসটা আমরা টাইম দিব, এবং নেক্সট ক্লাসে আমরা কি করাবো সেটা আমি বলে দিচ্ছি। আমরা কি করতে চাই নেক্সট ক্লাসটা কি আপনারা, আমরা চাচ্ছি নেক্সট ক্লাসটা আমি প্রথমে এটা বিসিএস দিয়ে শুরু করতে চাই। মানে বিসিএস এর জার্নি, বিসিএস কিভাবে ইয়ে হয়, আমাদের সাথে দু একজন ইয়ে থাকবে, এক্সপার্ট থাকবে, যারা বিসিএস নিয়ে কথা বললে বুক সিলেকশন কিরকম হওয়া উচিত, পড়াশোনার স্টার্টিংটা কিভাবে করা উচিত, প্রিলির ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে আমাদের প্যাশনটা কিরকম লাগবে, বই টইগুলো কিভাবে পড়বো, এখন থেকে প্রস্তুতি কিভাবে নিব, এগুলো নিয়ে আমরা শুরু করি। প্রথম ক্লাসটা বিসিএস নিয়ে নেই, ঠিক আছে? আমরা মঙ্গলবারে আমি খুবই, আরেকটা কথা, দেখেন আমি একটা গভর্নমেন্ট জব করি, আমি অনেক সময় খুব বিজি থাকি, হুট করে কোনো একটা প্রোগ্রাম পড়ে যায়। তো আমরা চাচ্ছি নেক্সট ক্লাসটা মঙ্গলবারে করতে। কোনো একটা ক্রাইসিসে যদি আমি না করি যে আজকে ক্লাসটা নিতে পারতেছি না, কেউ আশাহত হবেন না, গ্রুপে জানাবো। আপনারা দয়া করে ইয়ে করবেন না, আমরা ইনশাল্লাহ আমাদের এই টাইমে আমরা এই কোর্সটা আমরা আগাইতে পারবো। হ্যাঁ, তো সবাই ইয়ে করবেন। আবার অনেক সময় হবে একটু কম্প্যাক্ট হবে, কোনো একটা ইয়েতে দেখা যাবে 2-3টা ক্লাস পর পর হয়ে যাবে, সেটাও হতে পারে। তো আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ মঙ্গলবারে করব। সেই ক্লাসটা হচ্ছে যে মূলত আমরা করব বিসিএস নিয়ে। আপনাদের বিসিএস নিয়ে যে কোনো প্রশ্ন রেডি করে রাখেন। আর যদি প্রশ্ন গ্রুপে আগে থেকে দিয়ে দেন, তাহলে আমি ওইটা আপনার যে যে ক্লাস নিতে আসবে তাকে যদি আমি আগেই ইয়ে করে দিই, সে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আপনার সাথে কথা বলতে পারবে। যে কোনো কোশ্চেন বিসিএস নিয়ে আপনারা নেক্সট ক্লাসে করতে পারেন। আপনার টার্গেট যদি বিসিএস হয়, বিসিএস ভাইবা রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স যদি জানতে চান, যে আপনার ভাইবাই কি হলো, আপনার বা আপনি রিটেন পরীক্ষা দিতে গিয়ে কিভাবে ম্যানেজ করলেন, টাইম ম্যানেজমেন্ট, পড়াশোনার সাথে যে কোনো কিছু, এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো আপনাদের কথা শুনবো আজকে, আপনারা কিছু বলতে চান? ভাই আমার একটা জিজ্ঞাসা ছিল। প্লিজ। ভাইয়া রিসার্চ ইনস্টিটিউট গুলার সার্কুলার কি প্রতি বছর হয়? এটা কিন্তু কোনো বছর টছর না, এমনও হয় 1 বছরে 2বারও হয়ে যায়, বাড়িতে বা ব্রিতে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার 2 বছরেও হয় না। যেমন সর্বশেষ রিক্রুটমেন্টটা কিন্তু গত ওই যে মানে মাস 2-1 আগে আপনার সর্বশেষ রিক্রুটমেন্ট হলো বাড়িতে, ব্রিতে। তো এবং হিউজ রিক্রুটমেন্ট হয়েছে, বাড়িতে 81 জন নিচ্ছে, ব্রিতেও বোধ হয় 27-28 জন নিচ্ছে। সো এখন দেখা যাবে একটা ব্রেক থাকবে, তারপরে আবার হয়তো বা 6 মাস বা 1 বছর পরে আবার আপনার নিয়োগ হবে। আবার বিনাতে কিন্তু অনেকদিন ধরে হচ্ছে না, আবার ইয়েতে হচ্ছে না, আপনার বিনাতে হচ্ছে না, বিএডিসি তেও হচ্ছে না। তো বিনা, বিএডিসি, তারপরে আপনার ইয়েতে গবেষণা ইনস্টিটিউটে আপনার বোধহয় রিসেন্ট একটা সার্কুলার হয়ে রয়েছে, ওটা বোধহয় হবে পরীক্ষা। তো এরকম আপনার এক এক সময় এক একটা আপনার আসে। তবে আপনার এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাড়িতেই বড় সার্কুলার গুলো আসে। তবে একটা কথা বলে রাখি, রিসার্চ ইনস্টিটিউশন কিন্তু আপনার খুব ন্যারো একটা জায়গা, ন্যারো এই অর্থে যেটার আপনার খুব কম সংখ্যক পোস্ট। তো আপনাকে এখানে আপনার খুব ভালো ফাইট করতে হয়। ফাইটটা শুধুমাত্র আপনার ইয়ে না, অনেক সময় দেখা যায় আপনার এইসব ক্ষেত্রে কিছু মানে আপনার অনেক সময় কিছু আনফেয়ার মিনস হয়, বাট অনেক সময় হয় না। যেমন এই বছর কিছুই হয় নাই, একেবারে বাড়ি ব্রিতে একদম ফেয়ার নিয়োগ হয়েছে। সো দিস ইজ নট অলওয়েজ ট্রু। আপনাকেও আপনার মতো চেষ্টা করতে হবে। আর ওইটুকু যেটা হয় সেটা আপনার ওভারকাম করতে হবে যদি আপনার সেই সুযোগ না থাকে, এবং সেজন্যই তো কোর্স করা। আমরা ইনশাল্লাহ আশা করি সেটা আমরা করতে পারবো। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। আর যদি কোনো কথা না থাকে আমরা ক্লাস শেষ করি, আমরা ক্লাস রেকর্ড ইয়েতে ড্রাইভে দিয়ে রাখবো। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ইয়েগুলো আমি ড্রাইভে দিব। আমার 3 মাস, 3.5 মাস, 4 মাস, যতদিন লাগে কোর্স শেষ হওয়া পর্যন্ত সব রেকর্ড আমার ড্রাইভে থাকবে। কিন্তু হয় কি, আমার ড্রাইভে তো 15 জিবি, আমার রেকর্ড সব ফুলফিল হয়ে যায় ড্রাইভ। পরে হয় কি, একটা কোর্স শেষ হওয়ার পর ওই ড্রাইভটাকে আমি আবার সরাই ফেলি, ক্লিন করে ফেলি। তো আপনারা এর সময়ের মধ্যে যারা পারেন নিজেদের কাছে সবগুলো ডাউনলোড করে রাখবেন, যারা পারেন না আস্তে 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 পরে ডাউনলোড করে নেবেন। বাট ওই যে পুরো সময়টার মধ্যে আপনাদের ডাউনলোডটা শেষ করতে হবে। আর ইন দা মিন টাইম সব আপনাদের ইয়েতেই থাকবে, ড্রাইভেই থাকবে। আরেকটা হচ্ছে যে আপনারা যে ড্রাইভ গুলো শেয়ার করবেন না। দেখেন, আপনারা জবের ক্ষেত্রে যেরকম কম্পিটিটিভ, মানে আপনি আরেকজনের চেয়ে 1 নাম্বারের জন্য এগিয়ে থাকার সেই চেষ্টাটা করেন। সবাইকে যদি সবকিছু শেয়ার করে দিয়ে দেন, তাহলে তো আর আমাদের জন্য কিছু সুযোগ থাকলো না আর কি। তো ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, আপনাদের স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। আর আপনারা আমাকে দোয়া করবেন, আমি যখনই একটা কোনো লম্বা কোর্স করাতে যাই, মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিছি, কোনো কারণে যদি আমি এরকম কোনো অসুস্থ বা এরকম কোনো মানে লাইফ এরকম কোনো ব্যাপার আসে যে আমি যদি মানে আপনাকে কোর্স করাইতে না পারি, সেরকম কেন কোনো কিছু যেন আমার জীবনে না ঘটে।
সুস্থভাবে সুন্দরভাবে যেন আপনাদের সাথে পুরো কোর্সটা শেষ করতে পারি, সেই জন্য দোয়া চাই। ঠিক আছে, গুড নাইট আজকের জন্য। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবারে করব। কখন করব, কিভাবে করব, আমি আপনাদেরকে আগেই জানাবো। সবাই ভালো থাকবেন।